দুই দলের অসাধারণ কিছু ফুটবলার আছে যারা কিনা যে কোনো এনি গিভেন ডে যারা কিনা এমন পারফরমেন্স আমাদেরকে উপহার দিতে পারে যেটা দেখলে আমাদের অনেক সুন্দর লাগে। কিন্তু এদের মধ্যে একটা দল, যে দলটাকে নিয়ে আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম, যে পর্তুগাল, তারা এখনো পর্যন্ত তাদের আইডেন্টিটিটা ঠিক মতো পাচ্ছেন না। জাওয়াদ ভাই এক্ষুনি যে জিনিসটা বললেন খুবই লজিক্যাল একটা পয়েন্ট। এই যে রবার্টো মার্টিনেজ এখনো তাদের খেলোয়াড়দেরকে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারছেন না, এটার একটা অন্যতম এক্সাম্পল কিন্তু আজকে আমরা দেখেছি। পর্তুগাল তো মিডফিল্ড বেসড ফুটবল সেভাবে খেলতে পারছেই না, উল্টো এই ক্রিস্টিয়ানো রোনালদো এবং ব্রুনো ফার্নান্দেজের মধ্যকার কম্বিনেশনটাকে ক্লিক উনি করানোর জন্য এক এক ম্যাচে এই দুজনকে এক একটা রোল উনি দিচ্ছেন। এই জিনিসটা কিন্তু একটু খারাপ ইন আ সেন্স। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রথম 3 ম্যাচে রোনালদোকে আমার মনে হয়েছে তাকে বক্সের ভেতরেই থাকতে বলা হয়েছিল, স্পেশালি গ্রুপের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে তার আমরা খুব একটা বেশি মুভমেন্ট দেখিনি, স্পেশালি মাঠের নিচে। কিন্তু আমার কাছে ক্রোয়েশিয়ার ম্যাচে মনে হয়েছে রোনালদো বারবার আসলে নিচে নেমে আসছিলেন। এটাই একটা ইন্টারেস্টিং জিনিস লেগেছে আমার কাছে, আমি সেই জিনিসটাই বলতে চাচ্ছিলাম। আজকে ক্রিস্টিয়ানোর খেলা দেখে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে রবার্টো মার্টিনেজ তাকে অনেকটা ফলস নাইনের মতো খেলাতে চাচ্ছেন। এখন ফলস নাইনে খেলাতে চাওয়াটা দোষের কিছু না, কিন্তু আপনি ফলস নাইনের ভূমিকাতে কাকে খেলাবেন যে কিনা বল পায় অত্যন্ত দক্ষ? ক্রিস্টিয়ানো রোনালদো এই যে গত 20 বছর ধরে আমাদেরকে ফুটবল দেখাচ্ছেন, ফুটবল শৈলীতে আমাদেরকে মুগ্ধ করছেন, এই গত 20 বছরের মধ্যে কোনো ম্যাচে কিন্তু উনি একটা আদর্শ ফলস নাইনের ভূমিকাতে সেভাবে খেলেছেন বলে আমার কাছে কিন্তু মনে হয় না। আমরা যদি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলি, আমরা যদি রিয়াল মাদ্রিদের কথা বলি, আমরা যদি ইউভেন্তুসের কথা বলি, হ্যাঁ, তো প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি আইদার উনি লেফট উইংয়ে খেলেছেন বা উনি রাইট উইংয়ে খেলেছেন, বা ক্যারিয়ারের এই পর্যায়ে এসে উনি একদম প্রপার নাম্বার 9-এর যে রোলটা আছে সেটাতে উনি খেলছেন। আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম রবার্টো মার্টিনেজ তাকে এমন একটা রোল দিয়েছেন যে রোলে উনি একটু নেমে আসবেন, উনি টোটাল গেম প্ল্যানের মধ্যে আরো একটু ইনভলভড হবেন। ইনভলভড হতে চাওয়াটা দোষের কিছু না। এখন প্রশ্ন হলো কি, উনি এই বয়সে এসে ইনভলভড হওয়ার জন্য কতটুকু জাস্টিফাইড একজন মানুষ? বিকজ ফলস নাইন সেই হয় যে কিনা টেকনিক্যালি একজন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাতে তার খেলার অনেক সামর্থ্য আছে। অ্যান্ড ক্লাসিক অ্যাটাকিং মিডফিল্ডারের অর্থই হলো গিয়ে তাকে বল পায়ে অত্যন্ত দক্ষ হওয়া লাগবে। এখন ক্যারিয়ারের এ পর্যায়ে এসে ক্রিস্টিয়ানো রোনালদো ইজ নট আ বল প্লেয়ার। উনি বক্স ডমিনেট করে খেলতে পছন্দ করেন, উনি লাস্ট লাইনটাকে স্ট্রেচ করবেন, উনি যে প্রতিপক্ষের পেছনের মানে ডিফেন্সের পেছনের যে জায়গাটা আছে সেটাকে এক্সপ্লয়েট করতে চেষ্টা করবেন একটা ওয়েল টাইমড রান দেওয়ার মাধ্যমে। তাকে কিন্তু আপনি ওই ফলস নাইনে খেলাইলে সেরকম পাবেন না, এবং এটা কিন্তু প্রতিপক্ষ জানে। যে কারণে আপনি আজকে দেখবেন যে ক্রিস্টিয়ানো যখনই নিচে নেমে আসছিলেন, আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখলাম যে ক্রোয়েশিয়ার কোনো সেন্টার ব্যাক তাকে ফলো করে সামনে মানে কিন্তু আসছিলেন না, বিকজ তারা জানতেন যে মানে অন দ্য বল কিন্তু ক্রিস্টিয়ানোর সামর্থ্যটা খুবই এই বয়সে এসে কিন্তু লিমিটেড। উনি অন দ্য বলে ওই টিপিক্যাল ফলস নাইনের মতো সেভাবে কিন্তু দলকে সাহায্য করতে পারবেন না। এইটা ছিল একটা মানে ভুল সিদ্ধান্ত আমার দৃষ্টিতে। এবং এই যে ক্রিস্টিয়ানো যে একটু নিচে নেমে এসে দলের সাথে কম্বাইন করে খেলতে চাচ্ছেন, ব্রুনো ফার্নান্দেজকে রোলটা দেওয়া হয়েছিল একটা সাপোর্ট স্ট্রাইকারের। অর্থাৎ ক্রিস্টিয়ানো যখন একটু পেছনে উনি নেমে আসবেন, সামনে যে জায়গাটা ফাঁকা আপনার হচ্ছে, ব্রুনো ফার্নান্দেজ তখন সেখানে গিয়ে চলে যাবেন গোলটা করার জন্য। এখন ব্রুনো ফার্নান্দেজ, একটু আগে জাওয়াদ ভাই যে জিনিসটা বললেন খুবই সুন্দরভাবে, হি ইজ আ ক্লাসিক নাম্বার 10। তাকে বল নিয়ে খেলতে দাও। হি ইজ নট সামবডি যে কিনা একটা ব্লাইন্ড সাইডেড রান একটা মানে মেক উনি করে, বা বক্স ক্রাশিং করে বক্সের মধ্যে ঢুকে গিয়ে উনি কোনো একটা অ্যাটাকিং মুভকে শেষ করবেন। উনি কিন্তু ওইরকম কোনো প্লেয়ার নন। সো আজকে এই জিনিসটা আমরা দেখেছি, এবং এই কম্বিনেশনটা আমার কাছে ফ্র্যাঙ্কলি স্পিকিং মনে হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো বা ব্রুনো ফার্নান্দেজ কাউকেই সেভাবে সাহায্য করেছে। যেটা কিনা আমরা দেখলাম যে এই বিশ্বকাপে প্রথমবারের মতো ক্রিস্টিয়ানো কিন্তু সম্পূর্ণ ম্যাচ খেলেন নাই, খুব সম্ভবত 60 বা 65 এরকম একটা সময় তাকে মাঠ থেকে কিন্তু তুলে নেওয়া হয়, এবং উনি যতক্ষণ পর্যন্ত মাঠে ছিলেন ডি বক্সের মধ্যে ওনার একটা টাচও কিন্তু ছিল না। এটা কিন্তু অনেক বেশি কনসার্নিং। যেই স্ট্রাইকারটাকে বক্সের মধ্যে ডমিনেট করার কথা, রবার্টো
মার্টিনেজ এমন কোনো কৌশল, এমন কোনো ট্যাকটিক্স আমাদেরকে দেখাচ্ছেন না যেই ট্যাকটিক্সের কারণে ক্রিস্টিয়ানো বক্সের মধ্যে ডমিনেট করতে পারে, বক্সের মধ্যে আরো 10টা টাচ সে বেশি নিতে পারে। এবং এই জায়গাটাতেই স্পেন কিন্তু পর্তুগালকে অনেক বড় একটা যন্ত্রণা দিতে পারে, বিকজ স্পেনও কিন্তু মিডফিল্ড বেসড একটা টিম, কিন্তু স্পেন মিডফিল্ড বেসড একটা দল হলো, তাদের মধ্যে কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো হচ্ছে। আজকে আমরা যে জিনিসটা দেখলাম স্পেনের এই বিশ্বকাপের শুরুর 2 থেকে 3টা ম্যাচে আমরা যেটা দেখেছিলাম, পেদ্রি এবং রদ্রি ঠিকই খেলছিলেন, থার্ড মিডফিল্ডারের জায়গায় কে খেলবেন সেটা নিয়ে কিন্তু একটা সংশয় ছিল। আমার মনে হয় আজকের ম্যাচটার পরে স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তের সেই সংশয়টাও কিন্তু নাই, বিকজ দানি অলমো ইজ দেয়ার। এন্ড আমার কাছে মনে হয় স্পেনের স্কোয়াডের সবচেয়ে ট্যালেন্টেড খেলোয়াড় যেহেতু লামিন ইয়ামাল, তাকে সর্বোচ্চ পরিমাণে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটাই হওয়া উচিত স্পেনের একমাত্র লক্ষ্য। সেটা যদি তারা ঠিকঠাক মতো করতে পারে তাহলে স্পেন কিন্তু বিশ্বকাপ পর্যন্ত কিন্তু জিততে পারে। এখন লামিন ইয়ামালকে আপনি তখনই ঠিক মতো ম্যাক্সিমাইজ করতে পারবেন যখন পেদ্রি এবং রদ্রির সঙ্গে সামনে যেন দানি অলমো থাকেন, যেটা কিনা আজকে ছিলেন এবং যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি। সো এই ধরনের মিডফিল্ড কম্বিনেশন আমরা যদি স্পেনের হয়ে দেখি সামনের মানে গেমগুলোতেও, এবং রবার্টো মার্টিনেজ যদি মানে পর্তুগালের সেরকম প্রপার কোনো কম্বিনেশন যদি বের করে না নিয়ে আসতে পারেন, তাহলে আমি স্পেনকেই এগিয়ে রাখবো বলে আমার কাছে মনে হয়।